নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। এই মুহূর্তের সবথেকে বড় খবর, এই গত 20 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের বুকে সবথেকে বড় বিনিয়োগের খবর আসছে। সেই বিনিয়োগের খবরটা কি, কত কর্মসংস্থান হচ্ছে, কি নিয়ে এই বিনিয়োগ, সেই খবরে আসছে। কিন্তু তার আগে অনুরোধ করব গোটা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, কারণ গোটা ভিডিওতে বেশ কয়েকটি তথ্য থাকবে আর প্রত্যেকটিতে আমার কোনো না কোনো মতামত থাকবে। তাই আপনাদের অনুরোধ, অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি কি বলছি সেটা একটু শুনবেন, বোঝার চেষ্টা করবেন, তারপরে নিজের মত রাখতে পারেন। আর যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর গোটা ভিডিওটা দেখার পরে যদি আপনার মনে হয় এটা ইনফরমেটিভ, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। এতে উৎসাহ পাই এবং আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার সাহস পাই। যাই হোক, এই সব কথার পাশাপাশি শুরু করি। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এই মুহূর্তে কর্মসংস্থানের মাত্রা বাড়ছে। হ্যাঁ, শুনতে অবাক কাণ্ড লাগলেও এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বুকে কর্মসংস্থানের মাত্রা বাড়ছে। এমনটা আমি বলছি না, বলছেন নানান রকম সমীক্ষা। কলকাতা এখন একটি টপ ডেস্টিনেশন ব্যাংকিং, ফিনান্স এবং তার সাথে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। হ্যাঁ, এই ক্ষেত্রে চাকরি সব থেকে বেশি হচ্ছে। সূত্র বলছে, সূত্র নয় আমি বলবো, বিভিন্ন আর্টিকেলে প্রকাশিত তথ্যের যে সমীক্ষা হচ্ছে, সেই সমীক্ষা থেকে উঠে আসছে যে নতুন হায়ারিংয়ের ক্ষেত্রে কলকাতায় এই মুহূর্তে কর্মসংস্থানের যে পার্সেন্টেজ তা হচ্ছে 11.5%, যেখানে মুম্বাই এবং হায়দ্রাবাদে সেই নতুন চাকরির সংখ্যাটা হচ্ছে বা শতাংশ হচ্ছে 9.6%, যেখানে নতুন স্টাফ নেওয়া হয়েছে কলকাতায় 11%, মুম্বাই এবং হায়দ্রাবাদে 9.3%। রিপ্লেসমেন্ট হায়ারিং মানে নতুন কর্মসংস্থান হয়েছে বা পুরনো কর্মী ছাঁটাই করে নতুন কর্মী নেওয়া হয়েছে, তার ক্ষেত্রে কলকাতা এবং মুম্বাইয়ের ক্ষেত্রে পার্সেন্টেজটা 13%, যেখানে হায়দ্রাবাদ, দিল্লির মতন জায়গায় 8%-এর কাছাকাছি ঘোরাফেরা করছে। এর থেকে এটা পরিষ্কার যে এই মুহূর্তে কলকাতার বুকে এই ব্লু কলার যে জব রয়েছে, সেই ব্লু কলার জবের সংখ্যা কিন্তু বাড়ছে, আর হোয়াইট কলার জবের আশায় আমরা বসে রয়েছি। তবে একটি শহরে যদি হোয়াইট কলার জবের সংখ্যা না বাড়ে, সেক্ষেত্রে কিন্তু প্রচুর মানুষের আগমন হয় না। আর যত মানুষ আসবে তত ইনভেস্টমেন্ট বাড়বে, আর যত ইনভেস্টমেন্ট বাড়বে তত কর্মসংস্থান তৈরি হবে। তো সব মিলিয়ে এই মুহূর্তে যে খবরটি রয়েছে সেটা ভালো খবর, বা সমীক্ষায় যা উঠে আসছে সেটা ভালো সমীক্ষা, কিন্তু এই মাত্রাটা আরও বাড়তে হবে। হোয়াইট কলার জবের সংখ্যা বাড়াতে হবে। এবার হোয়াইট কলার জবের সংখ্যা যদি বাড়াতে হয় বা হোয়াইট কলার জব যদি বাড়াতে হয়, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। কারণ রাজ্যের অভ্যন্তরে এত কর্মসূচি হবে বা এত কর্মকাণ্ড চলবে, তাতে রাজ্য সরকারের ভূমিকা থাকবে না, এটা হতেই পারে না। তাহলে রাজ্য সরকার এক্ষেত্রে কি করছে? রাজ্য সরকার এই মুহূর্তে সেমিকন্ডাক্টর পলিসির ওপর জোর দিচ্ছে। এই সেমিকন্ডাক্টর পলিসির খবর সম্প্রতি বাবুল সুপ্রিয় তার টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন। এমনকি একটি বাণিজ্য সম্মেলনে উনি পরিষ্কার জানিয়েছেন যে রাজ্য সরকার এই সেমিকন্ডাক্টর পলিসির উপর কাজ করছে, আর কিছুদিনের মধ্যেই এই সেমিকন্ডাক্টর পলিসিকে ইন্ট্রোডিউস করা হবে এবং তা নিয়ে প্রচুর আর্টিকেল বেরোবে। কিন্তু এই সেমিকন্ডাক্টর পলিসির বিশেষ জায়গাটা কি? আসলে 2019 সালে কেন্দ্র সরকার এই সেমিকন্ডাক্টর পলিসি নীতি নিয়ে আসে, যার ফলে বিভিন্ন জায়গায় বহু সংস্থার আগমন হয় এবং কর্মসংস্থানের পথ খুলে যায়। বিভিন্ন রাজ্য এটা ধীরে ধীরে গ্রহণ করা শুরু করে। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য এই নীতিকে গ্রহণ করার জন্য এগিয়ে এসছে। এই সেমিকন্ডাক্টর পলিসি হচ্ছে এমন একটি বিষয়, সেটা হচ্ছে যে দুটো পক্ষ একসাথে কাজ করবে, অর্থাৎ বিনিয়োগকারী এবং রাজ্য সরকার দুজনেরই ভূমিকা থাকবে এই সেমিকন্ডাক্টর পলিসিতে। রাজ্য সরকার কিভাবে হস্তক্ষেপ করতে পারে বা কিভাবে নিজের ভূমিকা পালন করতে পারে, বা যারা বিনিয়োগ করবে তারা কিভাবে নিজের ভূমিকা পালন করতে পারবে। ধরুন কোনো একটি সংস্থা বিদেশ থেকে কলকাতায় এসছে,
তারা সেখানে নতুন কর্মসংস্থান তৈরি করবে, নিজের কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার খুলবে। তার জন্য তার কিছু কর্মীর দরকার হবে। সেই কর্মী তারা কোথা থেকে পাবে? যদি স্কিলড লেবার না থাকে তাহলে কি করে হবে? তাই নতুন জেনারেশনকে স্কিলড বানানোর জন্য রাজ্য সরকার প্রচুর ইউনিভার্সিটি খুলতে পারে, প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারে, যেখান থেকে ছেলেমেয়েরা এই নতুন শিক্ষায় শিক্ষিত হয়ে নতুন স্কিলে নিজেকে তৈরি করে এই সমস্ত কর্মসংস্থানের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে তারা নিতে পারে। এবং সেই ক্ষেত্রে আরও অনেক ভূমিকা থাকে রাজ্য সরকারের, যেমন জমি দেওয়ার ক্ষেত্রে, তার সাথে নতুন অফিস বিল্ডিংয়ে সস্তায় সেই সমস্ত সংস্থাগুলোকে রেন্টে দেওয়া থেকে শুরু করে আরও কিছু যে কাজ রয়েছে, যেমন প্রশাসনিক নানান রকম কাজকর্ম রয়েছে, এগুলোও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেখা হতে পারে। অর্থাৎ বিনিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার এবং তার সাথে যে সমস্ত সংস্থাগুলি আসছে তারা দুজনে হাতে হাত মিলিয়ে এই বিজনেসটিকে এগিয়ে নিয়ে যাবে। এমন জিনিসটাকেই বলা হয় সেমিকন্ডাক্টর পলিসি। রাজ্য এই মুহূর্তে স্মল, মাইক্রো এবং মিডিয়াম যে এন্টারপ্রাইজেস বিজনেস রয়েছে সেগুলোর ওপর বেশি জোর দিচ্ছে, কারণ এই সমস্ত সংস্থাগুলো বেশি কর্মসংস্থান তৈরি করে। এমনটা আমি বলছি না, এমনটা পুরনো চলে আসা ইতিহাস বলছে, বা এমনটা সমীক্ষার রিপোর্ট বলছে যে বিভিন্ন জায়গায় যে সমস্ত স্মল, মিডিয়াম, মাইক্রো যে এন্টারপ্রাইজেসগুলো রয়েছে, যারা নতুন নিজেদের স্টার্ট আপ শুরু করছে বা ধীরে ধীরে বড় হয়েছে, এই সংস্থাগুলো বেশি কর্মী নিয়োগ করে। তো সেই ক্ষেত্রে রাজ্য সরকার বেশি জোর দিচ্ছে যাতে এই সমস্ত ছোট ছোট সংস্থাগুলো রাজ্যের বুকে শুরু হয় এবং ভবিষ্যতে তারা নিজেদেরকে ফ্লারিশ করতে পারে এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে পরিণত হয়। তো সেক্ষেত্রে দুজনে যদি একসাথে হাত মেলায়, ITES রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই সমস্ত ক্ষেত্রে, তাহলে খুব ভালো হয়। এক্ষেত্রে রাজ্য সরকার এই ITES সেক্টরে বেশি জোর দিচ্ছে। যেমন ধরুন, মোবাইল ফোনের কোনো পার্টস বানাতে হবে বা একটা মোবাইল ফোন তৈরি করতে হবে, এই রকম ক্ষেত্রে, বা ল্যাপটপ তৈরি করতে হবে, এই রকম ক্ষেত্রে এখন যেমন গুরগাঁও, নয়ডা, এই সমস্ত জায়গায় প্রচুর ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হয়েছে। সেখানে সেমিকন্ডাক্টর পলিসির জন্যে যতটা সহজে সেই কাজগুলো হতে পারছে, ঠিক একই রকমভাবে পশ্চিমবঙ্গ রাজ্যেও এই সেমিকন্ডাক্টর পলিসি ইন্ট্রোডিউস করতে চাইছে রাজ্য সরকার, যাতে এই সমস্ত ম্যানুফ্যাকচারিং ইউনিট আমাদের রাজ্যের অভ্যন্তরে তৈরি হয় এবং সেক্ষেত্রে MSME সেক্টরে প্রচুর জব জেনারেট হয় এবং প্রচুর রাজ্যের ছেলেমেয়ে চাকরি পায়, যাতে ভিন রাজ্যে ব্রেন ড্রেইন না হয়ে যায়। তো সেক্ষেত্রে এই সেমিকন্ডাক্টর পলিসিটা দেরি হলেও শুরু করাটা একটা বড় কাজ এবং সেটা শুরু করা উচিত। এবং আমাদের মাথায় রাখতে হবে এবং রাজ্য সরকারকে বারংবার প্রশ্ন করতে হবে যে এই পলিসিটা যেন সঠিকভাবে এগিয়ে যায়, যাতে রাজ্যের ছেলেমেয়েরা রাজ্যের অভ্যন্তরে চাকরি পায়। অন্যদিকে সম্প্রতি প্যান্ড্রোল রাহির ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট খোলে বাগজোড়া, বাঁকুড়ায়। এখানে তারা রেলওয়ের ফাস্টনিং যে সমস্ত কম্পোনেন্টস রয়েছে, মানে রেলওয়ের জন্য যে সমস্ত জিনিসপত্র দরকার হয়, সে সমস্ত জিনিসপত্র ম্যানুফ্যাকচার করা হবে এই জায়গায়। তো তার জন্যে এখানে বিনিয়োগ হচ্ছে। ইউকের থেকে সেই বিনিয়োগ ডিরেক্ট আসছে, অর্থাৎ ইউনাইটেড কিংডম থেকে সেই বিনিয়োগ আসছে। আর এক্ষেত্রে কিন্তু প্রায় 150 জনের বেশি মানুষের চাকরি হতে পারে। এই সমস্ত যে ইনভেস্টমেন্ট ইউরোপ থেকে এই মুহূর্তে কলকাতায় ঢুকছে বা পশ্চিমবঙ্গে ঢুকছে, সেটা কিন্তু ভালো খবর। আর এই সমস্ত খবরগুলো যদি আমরা দায়িত্ব নিয়ে বিভিন্ন সোশ্যাল সাইটে বা সোশ্যাল মিডিয়ায় মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানুষের কাছে বা যারা বিনিয়োগকারী রয়েছে তাদের কাছে একটা ভালো মেসেজ যাবে এবং তারপরে তাদের বিনিয়োগের মাত্রা বাড়বে। সেক্ষেত্রে তাদেরও সুযোগ সুবিধার দরকার হবে। রাজ্য সরকারের তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে যাতে এই সমস্ত বিনিয়োগের মাত্রা বাড়ানো যায়। যদি তখন না হয়, তাহলে এই রাজ্য সরকারকে চেপে ধরা যাবে যে এই সমস্ত বিনিয়োগগুলোকে হতে দিচ্ছেন না কেন। আসলে পশ্চিমবঙ্গের নেগেটিভ যে প্রোপাগ্যান্ডা, সেটা এত বেশি যে এই মুহূর্তে পজিটিভ প্রোপাগ্যান্ডাগুলো ঢাকা পড়ে যাচ্ছে। তার জন্য দোষ তো নিশ্চয়ই রয়েছে, তা তো অস্বীকার করার জায়গা নেই। সেই দোষের মাত্রা একটু কমাতে হবে। নতুন রাজনীতি ইন্ট্রোডিউস হচ্ছে, নতুন বিনিয়োগ আসছে। আমাদেরকে নাগরিক হিসেবে দায়িত্ব নিতে হবে এই নেগেটিভ নিউজগুলোকে একটু কম করে পজিটিভ যে নিউজগুলো রয়েছে বা ইনফরমেশন রয়েছে সেগুলোকে একটু বেশি ছড়িয়ে দেওয়ার, যাতে সেই ক্ষেত্রে যারা বিনিয়োগকারী রয়েছে বাইরে, তারা আগ্রহ প্রকাশ করে। আসলে বাঙালি চিরকালই এক বিদ্রোহী জাতি।
ইতিহাসও তাই বলছে এবং বর্তমানেও তাই হচ্ছে। তাই অভিমান খুব তাড়াতাড়ি করে। সেই অভিমানের ক্ষেত্রে এই রাজ্যের ছেলে মেয়েদেরকে যখন ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে, তারা সে জায়গায় গিয়ে নিজের হতাশা প্রকাশ করছে, আর সেই হতাশার বহিঃপ্রকাশ নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে রাজ্যের বিনিয়োগের ওপর। আমরা যদি এই সমস্ত পজিটিভ নিউজ একটু ছড়ানোর চেষ্টা করি এবং রাজ্য সরকারকে চেপে ধরি বিনিয়োগ আনার জন্যে, এই সমস্ত সেমিকন্ডাক্টর যে সমস্ত পলিসি রয়েছে সেগুলোকে আরও বাড়ানোর জন্য, SEZ তৈরি করার জন্য এবং বিভিন্ন সংস্থাকে আগ্রহ দেওয়ার জন্য যাতে তারা ইনভেস্ট করে, সেটা আরও জোর কদমে করতে হবে, স্লো প্রসেসে নয়, রেগুলার তার পেছনে খাটতে হবে। রাজনৈতিক কুটকাচালিতে বা রাজনৈতিক দলাদলিতে বা রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামায় না গিয়ে এই সমস্ত জিনিসের ওপর জোর দিতে হবে। একটা নতুন সূর্য উদয় করতে হবে গোটা রাজ্যের জন্য, যাতে রাজ্যের ছেলে মেয়ে আশা দেখে। যদি সেই আশা দেখে, তারা এখানেই থাকবে এবং রাজ্যের অভ্যন্তরে কর্মসংস্থান বাড়বে, পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, নেগেটিভিটি কমবে। এবং যদি কারো খাওয়ার ইচ্ছে থাকে, বিভিন্নভাবে মানুষ অর্থ আত্মসাৎ করে, সেই সুযোগটাও কিন্তু বেড়ে যাবে। চোরায় না শোনে ধর্মের কাহিনী, এটা খুব সামান্য বিজ্ঞান। যদি বিনিয়োগ বাড়ে, যদি কর্মসংস্থান বাড়ে, প্রচুর টাকা ট্যাক্স তৈরি আসবে, প্রচুর রেভিনিউ জেনারেট হবে, বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে, নতুন নতুন বিনিয়োগের পথ খুলবে, তাতে নতুন নতুন রাস্তা তৈরি হবে। তো সেই জিনিসগুলো রাজ্য সরকারকে বুঝতে হবে, একটু উঠে পড়ে লাগতে হবে। এই সমস্ত বিনিয়োগকারীদের রাজ্যে আনার জন্য নতুন নতুন পলিসি ইন্ট্রোডিউস করতে হবে, শুধু ইন্ট্রোডিউস করে দিয়েই হবে না, এবং সেগুলোকে কার্যকরী করার জন্যও খাটতে হবে। যাই হোক, আমার মতামত বেশি না হয় নাই রাখলাম, পরের খবরে যাই। বর্তমানে রাজ্য সরকার কুচবিহারে তৈরি করতে চলেছে ল্যান্ড পোর্ট, যেখানে বাংলাদেশের সাথে যে ট্রেডিং যোগাযোগ রয়েছে সেটা আরও ইনক্রিজ করা যায় এবং আরও বাড়ানো যায়। তো 30 একর জায়গার মধ্যে তৈরি হচ্ছে এই ল্যান্ড পোর্ট এবং 400 একর জায়গায় তৈরি হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এরিয়া, যেখানে বিভিন্ন ছোট বড় সংস্থা যারা অফিস খুলতে চায়, কারখানা করতে চায়, সেই সমস্ত করতে পারবে। তো সেই ইকোনমিক বুস্টের জন্য কিন্তু বেশ ভালো সংখ্যক টাকা বিনিয়োগ হচ্ছে। তার কারণ কিছুদিন আগেই উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে একটা বড় বিনিয়োগের খবর উঠে এসেছিল। এবার এই কাজ কতদিনে কমপ্লিট হয় সেটাই দেখার বিষয়। এই মুহূর্তে হলদিয়া পেট্রোকেমিক্যালে তৈরি হতে চলেছে দেশের সবথেকে বড় ফেনল প্লান্ট, যেটার জন্য বিনিয়োগ করা হচ্ছে 3000 কোটি টাকা। এখানে 300 কিলো টন ফেনল প্রতি বছর উৎপাদন হবে। এটা দেশের সবথেকে বড় প্লান্ট এবং আমাদের দেশের প্রথম এত বড় প্লান্ট তৈরি হচ্ছে, তাও পশ্চিমবঙ্গে। এর জন্য এখানে প্রচুর কর্মসংস্থান হবে আগামী দিনে। এখানে প্রায় 15,000-এর মতন কর্মসংস্থান হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই ফেনল জিনিসটা কি? এই যে 300 কিলোটন ফেনল উৎপাদন হবে, এতে কি লাভ হবে, কেনই বা এর পেছনে খাটা হচ্ছে? তার কারণ হচ্ছে এই ফেনল উৎপাদন করলে এই ফেনল থেকে কিন্তু প্রচুর রাসায়নিক তৈরি হয়, যেটা কৃষিক্ষেত্রে কাজে লাগে, ওষুধ তৈরি করার ক্ষেত্রে কাজে লাগে, এমনকি শিল্পে, বড় বড় কারখানায় এ সমস্ত ফেনলের গুরুত্ব বা ফেনলের নিড কিন্তু অপরিহার্য। তাই সেই মাত্রা, সেই ক্যাপাসিটির ফেনল উৎপাদন করা হবে পশ্চিমবঙ্গের বুকে, যা বিভিন্ন শিল্প তৈরি করতে কাজে লাগবে। তবে এটা একটা ভালো দিক, আগামী দিনে এই হলদিয়া পেট্রোকেমিক্যালে এরিয়ায় যে এই ফেনল প্লান্টটি তৈরি করা হচ্ছে, যা 2026-এর মধ্যে অপারেশনাল হয়ে যাবে। সম্প্রতি তার ভূমি পূজা হয়েছে এবং সেখানে কিন্তু পাইলিংয়ের কাজ শুরু হয়ে গেছে এবং 2026-এর প্রথম কোয়ার্টারে কিন্তু এর কাজ সম্পূর্ণ শুরু হয়ে যাবে এবং যে কনস্ট্রাকশন চলছে সেটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। আর তারপরে কিন্তু যে ফেনল উৎপাদন হবে, সেক্ষেত্রে কিন্তু প্রচুর সংস্থা নতুন কারখানা খোলার ক্ষেত্রে আগ্রহী হতে পারে, কারণ এই সমস্ত প্রয়োজনীয় রাসায়নিক তারা একেবারে কাছে পেয়ে যাবে। অ্যাটলিস্ট ছোট বড় কারখানা তো তৈরি হবেই, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইউনিটের জন্যও কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ হতে পারে। তার ওপর যদি রাজ্য সরকারের এই সেমিকন্ডাক্টর পলিসি ইন্ট্রোডিউস হয়ে যায় এবং সেই সেমিকন্ডাক্টর পলিসির জন্য যদি সংস্থাগুলি লাভবান হতে শুরু করে, তাহলে সেক্ষেত্রে বিনিয়োগ আসবে বইকি। তবে সময়ের জন্যই সব কিছু তুলে রাখা ভালো, কারণ সময়ের যখন দরকার হবে তখনই নানান রকম বিনিয়োগ হবে। সেই আশায়
আজকের এপিসোড এখানেই শেষ করছি। আজকের এপিসোড থেকে আমার মতামত থেকে আপনি কি বুঝতে পারলেন, বা যদি কিছু বুঝে থাকেন, সব কিছু মিলিয়ে আপনার মতামত আপনি কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন।